আজ সিংহ রাশি এবং লগ্নের জন্য 2025 কেমন যাবে সেটা বলবো। তো একই রকম বৃহস্পতি, রাহু, শনি, কেতু এই 4টি স্লো মুভিং প্ল্যানেটের মাধ্যমেই মেনলি প্রেডিকশান, বর্ষফল বা বছর বা সময় কেমন যাবে সেটা আমরা ব্যাখ্যা করি। তো একই রকমভাবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আজ বলবো। তো বৃহস্পতি রয়েছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দশম ঘরে, রাহু অষ্টম ঘরে, কেতু দ্বিতীয় ঘরে এবং শনি সপ্তম ঘরে। তো ইফেক্ট কী হবে প্রত্যেকটা সেকশন লাইফের, তো সেটা আজকে ডিটেলসে বলবো। তো আজ প্রথমেই শনির সাপেক্ষে সিংহ রাশি বা লগ্নের 2025 কেমন যাবে সেটা বলবো। যদিও শনির ইফেক্ট 2022 থেকেই শুরু হয়েছে, তো আজকে যেগুলোই বলবো তো 2022 থেকে এগুলো কাউন্ট করবেন, 2025-এর পুরোটাই এই ইফেক্টটা থাকবে। তো শনি তিনটে দৃষ্টি আমরা সবাই জানি। তো শনি নিজে সিংহ রাশি বা লগ্নের 7 নম্বর ঘরে বসে আছে এবং 3 নম্বর দৃষ্টি দিয়ে নবম ঘর, 7 নম্বর দৃষ্টি দিয়ে লগ্ন এবং 10 নম্বর দৃষ্টি দিয়ে 4 নম্বর ঘরকে অ্যাক্টিভ করছে। তো এগুলো ডিটেলস প্রত্যেকটা চারটে যে স্পেস বা জায়গা বা ঘর, তার ইফেক্ট কী হবে সেটা বলবো। তো তো এর সঙ্গে আরেকটা কথা বলি, সেটা যেমন কোন হাউসগুলো অ্যাক্টিভেট হচ্ছে সেই অনুযায়ী যেমন রেজাল্ট হয়, এটা বাদে একটা জেনারেল প্রেডিকশন বা জেনারেল একখানা অ্যাক্টিভেশন হয়। তো জেনারেল অ্যাক্টিভেশনগুলো আজকে একটু প্রথমে বলে নিই। তো জেনারেল অ্যাক্টিভেশনের মধ্যে 22 থেকে 25 সিংহ রাশি এবং লগ্নের জন্য কয়েকটা ঘটনা ঘটবে। যেমন হচ্ছে যে চেঞ্জ অফ প্লেস হবে, সেটা থাকার জায়গা হোক, কাজের জায়গা হোক, কাজের প্যাটার্ন হোক, এডুকেশনের হোক, যে সেকশনে আছেন বা রিলেশনশিপ হোক, সেগুলো কিন্তু চেঞ্জেস আসবে। বয়সে বড় বা বয়সে অসামঞ্জস্য রয়েছে এমন কারোর সঙ্গে বড় বা ছোট এমন কোনো রিলেশনশিপ হতে পারে। হেভি ইনভেস্টমেন্ট হবে প্রচুর, যে কোনো কারণে, সেটা ডিউ টু প্রপার্টি হোক বা যে কোনো কারণে কোথাও টাকা ইনভেস্ট করতে হচ্ছে বা মেডিকেল বা অন্য যে কোনো কারণে টাকা পয়সা প্রচুর বেরিয়ে যাচ্ছে বা কোথাও লস হচ্ছে। তো এই সেন্সিটিভ টাইম 2022 থেকে 25 সিংহ এবং রাশির লগ্নের জন্য যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেটা ব্যবসা বা ব্যবসার বাইরে বা যে কোনো কারণে, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা বার্থ চার্টের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা গাইডেন্স এখানে ম্যান্ডেটরি আর কি। এবং একই সঙ্গে যারা দূরে যেতে চাইছেন, তো হ্যাঁ, এবং দূরে বলতে আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি বা যে কোনো পরিবর্তন, সেটা কাজের মধ্যে পরিবর্তন হতে পারে, কাজের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, রিলেশনশিপের স্ট্যাটাস চেঞ্জ হতে পারে এবং দূরে হ্যাঁ যাওয়ার কানেকশন এক্ষেত্রে হতে পারে আর কি। তো মেনলি এই যে অ্যাক্টিভেশন বা জেনারেল যে অ্যাক্টিভেশন, এইটাই মেনলি যেটা হবে, মানুষ যে পরিস্থিতিতে বা যে কন্ডিশনেই থাকুক, ভালো হোক বা খারাপ, সিংহ রাশি লগ্নের জন্য 2022 থেকে 25 সবসময় একটা চেঞ্জ চাইবে। মনে হবে যে একটা চেঞ্জ করি বা সামথিং কিছু একটা চেঞ্জ করার দরকার, যেটা করলে হয়তো লাইফে কিছু বেটার হবে বা আমি এক্সিস্টিং যে কন্ডিশনে বা যেভাবে চলছি সেটা তো সাফিসিয়েন্ট নয় আর কি। তো সেরকম একটা অদ্ভুত একখানা কম্বিনেশন এই সময় চলবে। তো সেটা আইদার ওয়ে যেতে পারে, ভালো বা খারাপ, সেটা একটু চার্টে দেখিয়ে নিতে হবে। তো শনির 7 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু সিংহ রাশি বা লগ্নের 1 নম্বর ঘরকে অ্যাক্টিভেট করছে, সেই জন্য 2025 সালের ইফেক্ট কী হবে বা 1 নম্বর ঘর অ্যাক্টিভেট হলে কী ফল হয়, যেটার ইফেক্ট 2022 থেকে শুরু হচ্ছে, সেটা এবার ডিটেলসে বলবো। তো 1 নম্বর থেকে প্রথমে আমি যেটা লিখেছি সেটা হেলথ বা লংজিভিটি, যে একটা মানুষের স্বাস্থ্য কেমন থাকবে সেটা ডিপেন্ড করে 1 নম্বর ঘর, এবং আয়ু, স্প্যান অফ লাইফ সেটাও কিন্তু 1 নম্বর ঘর থেকে অ্যাস্ট্রোলজিক্যালি জাজ করা হয় আর কি। তো হেলথ ইস্যুস হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে এবং হেলথ রিলেটেড যদি কোনো আগে কোনো ইস্যু থাকে সেগুলো সলভ হতে পারে। তো হেলথের জায়গাটা একটু যত্নবান হওয়া, ফ্যামিলিতে কারো লংজিভিটি বা লাইফ এন্ড হতে পারে বা ওই রিলেটেড কোনো ইস্যু হতে পারে। 2 নম্বর, এটা ম্যারেজ লাইফও দেখা হয়। তো 1 নম্বর ঘর থেকে ম্যারেজ লাইফ কেন দেখা হয়, কারণ সেটা 7 থেকে যেহেতু আমরা হাজব্যান্ড বা ওয়াইফ দেখি, এবং 1 নম্বর ঘরটা হচ্ছে যেহেতু হাজব্যান্ড বা ওয়াইফের 7th হাউস, মানে তাদের ম্যারেজ লাইফ হচ্ছে, সেই জন্য ম্যারেজ লাইফ জাজমেন্টের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে 1 নম্বর ঘরটাও খুব ইম্পর্টেন্ট। এটা বাদ দিয়ে কিন্তু ম্যারেজ লাইফের ক্যালকুলেশন করা যায় না বা উচিত না। তো সেটা দেখে নিতে হবে যে বিয়ের যোগাযোগ আসতে পারে, বিয়ে নিয়ে যারা আটকে রয়েছে, দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, সে রিলেটেড ইস্যু হতে পারে, বা ম্যারেজ রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেটা আইদার ওয়েতে যেতে পারে, ভালো বা খারাপ একটু দেখে নিতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট যেহেতু ক্যারেক্টার অফ ওয়াইফ বা হাজব্যান্ড, তো 7 নম্বর ঘর থেকে যেহেতু আমরা ক্যারেক্টার বা একটা মানুষের চরিত্র কেমন হবে, তো সেটা যেহেতু জাজ করা হয়, তো হাজব্যান্ড বা ওয়াইফ যেখানে বিয়ে ঠিক হচ্ছে বা বিয়ের কথাবার্তা চলছে, সেইখানে জাজমেন্টটা এখানে কিন্তু করা হয়, বা ক্যারেক্টার বা তিনি কেমন প্রকৃতির হবেন সেটা দেখা যাবে। বা এই সময় লাইফে যদি কোনো রিলেশনশিপ আসে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, বা কোনো বন্ধুত্ব বা পার্টনার বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে,
তো তারা ভালো হবে কি খারাপ হবে, তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হবে আর কি, সেটাও কিন্তু আমরা এই হাউস থেকে জাজ করতে পারি বা জাজ করা যায়। তার 4 নম্বর 1 নম্বর ঘর থেকে আমরা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে লুকস, কমপ্লেকশন, হাইট। একটা মানুষকে কেমন দেখতে হবে সেই লুকসখানে কিন্তু অনেকটাই 1 নম্বর ঘরের উপর ডিপেন্ড করে আর কি, 1 নম্বর এবং 2 নম্বর ঘর মিলিয়ে আর কি। 3 নম্বর কমপ্লেকশন, গায়ের রং কেমন হবে সেটাও বোঝা যায় আর কি, কোন হাউসে বসে আছে বা কোন হাউসের সঙ্গে কানেকশন করছে সেটা দেখে কিন্তু বোঝা যায় আর কি। এবং হচ্ছে আরেকটা হচ্ছে হাইট, একটা মানুষের হাইট কেমন হবে আর কি, সেটাও কিন্তু এইভাবে দেখা যায়। তো এটা রাশিফল ও বর্ষফলের ইফেক্ট কী, যদি ধরুন কেউ বিয়ে নিয়ে জানতে চাইছেন, তো তাদের সঙ্গে যাদের বা কোনো সম্পর্কে আছেন বা ওদের উড বি ফিউচার কী ধরনের সম্পর্কে বিয়ে হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ, সেগুলো কিন্তু এই 1 নম্বর ঘর জাজ করে আমরা কিন্তু এটা বলতে পারি যে এই ধরনের দেখতে বা এই ধরনের লুকস বা এই ধরনের হাইটের কোনো একটা মানুষ জীবনে আসবে। সেটা হচ্ছে সেই রিলেটেড ব্যাপার-স্যাপার বা অ্যাক্টিভিটি লাইফে হতে পারে আর কি। এবং ইফেক্ট বা প্রভাবের মধ্যে যেগুলো হবে, লুকসে কিছু চেঞ্জেস আসবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যে চেহারায় কিছু চেঞ্জেস হওয়া বা চেহারা নিয়ে একটু ওভার কনসাস হয়ে যাওয়া, বেশি যত্নবান হওয়া, এবং উল্টোটাও হতে পারে। 2022-এর আগে কেয়ারফুল থাকলে এখন ওটা নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। মানে ধরুন কারো যদি কমপ্লেকশন বা গায়ের রং সিংহ বা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখা যায় 2022-এর আগে খুব ভালো রয়েছে, এখন গিয়ে দেখা যাবে গায়ের রংটা খারাপ হয়ে গেছে বা কমপ্লেকশন আগের মতন নেই, এটা ভাইস ভার্সা, উল্টো হতে পারে আর কি, সেটা একটু দেখে নিতে হবে আর কি। এবং কমপ্লেকশন হোক, লুকস হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা বা এই কন্ডিশনটা কিন্তু অ্যাপ্লাই হবে সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে। এবং 5 নম্বর পোর্শন যেটা আমরা হেড বা স্কাল দেখেছি, সেই জন্য মাথায় কোনো চোটাঘাত লাগতে পারে বা মাথায় কোনো ব্যথা হতে পারে। এবং হেড বলতে কিন্তু এখানে স্কাল বলেছি আমি, স্কাল 1 নম্বর ঘর থেকে আমরা স্কাল বা যে বনি পার্ট যেটা, সেটাই কিন্তু মেনলি জাজ করা হয়। তো সেই জন্য এই সময় স্কাল রিলেটেড কোনো ইস্যু হওয়া বা স্কালে চোটাঘাত লাগা বা ওই রিলেটেড কোনো ইস্যু হতে পারে, সেটা একটু দেখে নিতে হবে। তো শনি যেহেতু দশম দৃষ্টি দিয়ে সিংহ রাশি বা লগ্নের 4র্থ বা 4 নম্বর ঘর অ্যাক্টিভেট করেছে, তার ইফেক্টগুলো কী সেটা বলবো। 2025 ইফেক্টগুলো বোঝা যাবে, যেটা 2022 থেকে ইফেক্ট শুরু হয়েছে। তো 1 নম্বর হাউস, ফ্ল্যাট, ল্যান্ড, কার। তো এর মধ্যে কোনো গাড়ি হতে পারে, গাড়ি কিনতে পারেন, গাড়ি ড্যামেজ হতে পারে, নতুন গাড়ি বা গাড়ি রিলেটেড কোনো ইস্যু, এবং নতুন বাড়ি হওয়া, জমি হওয়া, ফ্ল্যাট হওয়া, ল্যান্ড রিলেটেড কিছু হওয়া, সেটা বাই হতে পারে, সেল হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে এবং ডিসপিউটও হতে পারে। তো সব ধরনের কানেকশানই যেহেতু রয়েছে, সেটা দেখে নিতে হবে আর কি। যারা অনেকদিন ধরে বাড়ি বিক্রি করার চেষ্টা করছেন বা বাড়ি কেনার চেষ্টা করছেন বহু বছর ধরে, পারছেন না বা কোনোভাবে আটকে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, হোয়াট এভার দ্য রিজন ইজ, 2022 থেকে 25 দিস ইজ দ্য পিরিয়ড যেখানে সিংহ রাশি বা লগ্নের জন্য নতুন বাড়ি, জমি, প্রপার্টির কানেকশন হচ্ছে, খুব ভালো কানেকশন। 2 নম্বর এখানে বডি পার্টের মধ্যে যেহেতু 4 নম্বর ঘরকে অ্যাক্টিভেট করে চেস্ট, লাংস, হার্ট, সাইকোলজিক্যাল এগুলো অ্যাক্টিভেট করছে, তো নিজের বা ফ্যামিলিতে বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে চেস্ট, লাংস, হার্ট বা সাইকোলজিক্যাল কোনো ইস্যু হতে পারে, ধরা পড়তে পারে, সেই রিলেটেড ফেস হতে পারে, বা চেস্টের যে অর্গান বা পার্ট যেটা, সেটা মেল ফিমেল হোক, সবার ক্ষেত্রে এটা সেই রিলেটেড ইস্যু হতে পারে। এই ধরনের যদি কোনো ইস্যু হয় বা প্রবলেম হয়, ডাক্তার দেখিয়ে নেবেন। এবং 4 নম্বর ঘর থেকে নেম ফেম, মানে সোসাইটি থেকে যেহেতু আমাদের নাম হয় আর কি, সুনাম বা দুর্নাম যেটা, সেটা সোসাইটি থেকেই হয় আর কি। তো এই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এই রিলেটেড কিছু না কিছু অ্যাক্টিভিটি বা এই রিলেটেড কিছু না কিছু নতুন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা। 4 নম্বর থেকে মা এবং শ্বশুর বোঝাচ্ছে আর কি। তো মা বা শ্বশুর রিলেটেড কোনো ইনসিডেন্ট, সেটা হেলথ ওয়াইজ হতে পারে, তাদের লাইফে কোনো বিগ চেঞ্জেস, সেটা মানসিক চেঞ্জেস বা সেটা শারীরিক চেঞ্জেস, সেটা পজিটিভ বা নেগেটিভ আইদার ওয়েতে এটা দেখিয়ে নিতে হবে বা এটা অ্যাক্টিভেট হচ্ছে একটু দেখে নিতে হবে। এবং 4 নম্বর ঘরের মধ্যে যেহেতু মেন্টাল পিস বা মানসিক শান্তির জায়গাও রয়েছে, তো এখানে মানসিক শান্তি বিঘ্নিত হওয়া বা মেন্টাল পিসের জায়গাটা চেঞ্জেস আসা, আগে ভালো থাকলে এখন খারাপ, এখন আগে খারাপ থাকলে এখন ভালো, এইভাবে চেঞ্জেসগুলো আসবে। এবং 5 নম্বর পয়েন্ট, 4 নম্বর ঘর থেকে যেহেতু আমরা অ্যাক্সিডেন্টও দেখি, কারণ এটা যেহেতু রোড পড়ছে আর কি, এবং রোড বা গাড়ি বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্টেড আছে যে কোনো, সেটা অন রোড হতে পারে, সেটা রেল হতে পারে, সেটা আপনার বাস হতে পারে, অথবা যে কোনো ওয়াটারি এলাকায়। তো সিংহ লগ্ন বা রাশির জন্য ওয়াটারি এলাকায় এখন অ্যাকচুয়ালি জার্নি করা উচিত না আর কি। এবং ট্রান্সপোর্ট যখন ইউজ করতে হবে আর কি, তো 4 হুইলার বা অ্যাটলিস্ট 3 হুইলার, 2 হুইলার যেমন ধরুন সাইকেল হোক বা মোটর সাইকেল হোক, সেগুলো অ্যাভয়েড করাই উচিত 2025 পর্যন্ত। যেহেতু এই 5th হাউস বা সাডেন থিং রিগার্ডিং 4th হাউস বা রোড অ্যাক্টিভেট হচ্ছে, সেই কারণে। এবার শনির 7th হাউস ইফেক্ট নিয়ে বলবো। শনি যেহেতু সিংহ রাশি বা লগ্নের 7 নম্বর ঘরে বসে আছে,
তো খুব স্বাভাবিকভাবে 7 নম্বর ঘরে রেজাল্ট দেবে। তো 7 নম্বর ঘর থেকে আমরা যেগুলো জানতে পারি সবার আগে ম্যারেজ বা রিলেশনশিপ। তো বিয়ে বা রিলেশনশিপ রিলেটেড বড় ঘটনা ঘটা, নতুন ইনসিডেন্ট হওয়া, তাদের বিয়ে হচ্ছে না বিয়ে হওয়া, বা বিয়ে যাদের এক্সিস্টিং রয়েছে সেখানে কিছু ইস্যু হতে পারে বা সেই রিলেটেড কিছু ঘটনা। রিলেশনশিপ যে কোনো ধরনের সম্পর্ক হওয়া। কিন্তু একটা বুঝতে হবে যে এই যে 7th হাউস এই যে কম্বিনেশনটা হয়েছে সেটা কিন্তু খুব একটা রিলেশনশিপ বা ম্যারেজের জন্য খুব একটা পজিটিভ সাইন নয় এটা। কারণ এমনিতেও সিংহ রাশির যদি ন্যাচারাল জোডিয়াকে দেখা যায়, সিংহ রাশি বা লগ্নের 7th হাউস সেটা হচ্ছে শনির ঘর হচ্ছে। আর সিংহ রাশি বা লগ্ন যেহেতু রবির ঘর, তো শনি রবি সম্পর্ক কিন্তু অ্যান্টি। তো খুব স্বাভাবিকভাবেই এই সময় এমন কোনো রিলেশনশিপ আসবে বা এমন কোনো সম্পর্ক, এমন কোনো ম্যারেজ যেখানে দেখা যাবে অনেক ধরনের পার্থক্য বা ডিফারেন্সিয়েশন রয়েছে, অনেক কিছু, অনেক ম্যাচ থাকবে না, মিসম্যাচ ম্যারেজ, মিসম্যাচ রিলেশনশিপ, পার্টনারশিপ, সব ধরনের কম্বিনেশন বা কানেকশন এই পজিশনে বা এই সময় থাকবে। তো সেটা কীরকম? এরকম হতে পারে যে ছেলে বা মেয়ের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে একজন হয়তো খুব রিচ, একজন হয়তো ইকোনমিক কন্ডিশন, আর্থিক কন্ডিশন ভালো না, একজনের হয়তো ফ্যামিলি এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব ভালো, আর একটা ফ্যামিলিতে হয়তো এডুকেশন কন্ডিশন ভালো না বা ব্যাকগ্রাউন্ড সেরকম নেই। অথবা হতে পারে চেহারার দিক দিয়েও হতে পারে যে একদিন চেহারা খুব সুন্দর দেখতে, আরেকজনের চেহারা হয়তো অতটা সুন্দর না বা মানানসই নয় আর কি। এবং একইভাবে বয়সের দিক দিয়েও হতে পারে, নিজের থেকে বয়সে কম বয়সী বা খুব বয়স বেশি এমন কোনো রিলেশনশিপ বা সম্পর্ক এই সময় কিন্তু হতে পারে, একটু দেখে নিতে হবে আর কি। 2 নম্বর এখান থেকে বিজনেস বা প্রাইভেট জব। তো 7th হাউস বিজনেস বা প্রাইভেট জব, এবং শনি নিজেই যেহেতু কর্মকারক, প্রফেশন বা জীবিকা সিগনিফিকেটার, তো সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তো নিউ বিজনেস অপরচুনিটিস আসা, নতুন বিজনেস প্ল্যানিং করা, ইনভেস্টমেন্টের সুযোগ আসা, এবং সেটা বিজনেসের ক্ষেত্রে যেমন সেটা প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু একই রকম অ্যাপ্লিকেবল। কিন্তু একই রকম শনি এখানে পাওয়ারফুল, কিন্তু 2025-এ শনির ডিগ্রি যেহেতু হায়ার ডিগ্রিতে যাবে, তো কম্বিনেশনটা বা কানেকশনটা উইক হবে দিনে দিনে। তো সেই জন্য এখানে অ্যাডভাইস হচ্ছে যে বিজনেস হোক, ইনভেস্টমেন্ট হোক, প্রাইভেট জব হোক, সেখানে যদি কোনো বড় ডিসিশন নিতে হয় তাহলে নিজের যে পার্সোনাল বার্থ চার্ট সেটা একটু দেখিয়ে ডিটেলস ক্যালকুলেশন করলে বা গাইডেন্স নিলে বেটার হয় আর কি। এবং 3 নম্বর পয়েন্ট 7th হাউসের মধ্যে আসছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারের মধ্যে সব ধরনের একটা যেমন মানুষের নৈতিক ক্যারেক্টার যেমন আসে, একই সঙ্গে স্বভাব, তো ভালো স্বভাবগুলোর খারাপ হওয়া এবং খারাপ স্বভাবগুলো ভালো হওয়া, এই ধরনের একটা ইনসিডেন্টস এটা এই সময়ের মধ্যে থাকবে। যদিও 25-এর কথা বলছি, কিন্তু এই ইফেক্টটা 22 থেকে 25 পুরোটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে, বা এইভাবে দেখতে হবে ব্যাপারটা। কারণ শনি যখন যেখানে থাকে সেখানে কিছু চেঞ্জেস আনে। তো হ্যাবিট বলুন বা স্বভাব বলুন, সেটা যে কোনো ধরনের, সেটা ফুড হ্যাবিট হতে পারে, সেটা লাইফস্টাইল হতে পারে, পার্সোনালিটি হতে পারে, সব কিছুর কিন্তু একটা চেঞ্জেস, এবং এমন কিছু করা যেটা সচরাচর মানুষ করে না বা করতে অভ্যস্ত না, সেরকম কিছু করা কিন্তু এই কম্বিনেশন থেকেই হয়। এবং 4 নম্বর পয়েন্ট যেটা আনওয়ান্টেড এন্ড অফ লাইফ, মানে সাডেন ডেথ বা ডিমাইজ, এবং সেটা যে কোনোভাবেই হতে পারে আর কি। এবং সেটা হচ্ছে লাইফের টেনশন, অ্যাংজাইটি বা একটা আনরেস্ট ব্যাপার থাকবে, মানসিকভাবে দুঃখ পাওয়া বা কষ্টের কোনো একটা ইনসিডেন্স থাকতে পারে যে কোনো কারণেই হোক। তো সেই জন্য অনেক ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে এই সময়, বা এই জিনিসটা নিজের ক্ষেত্রে অথবা ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখতে হবে। তো এই জায়গাটাও এরকম যদি কোনো ইস্যু থাকে একটু চার্ট দেখিয়ে নেওয়াটা বেটার। 5 নম্বর পয়েন্টের মধ্যে যেহেতু বডি পার্টের মধ্যে এটা কিডনি, গাইনি, জেনিটাল, ব্লাড সুগার, এই রিলেটেড কোনো ইস্যু নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে হতে পারে। এবং অনেক সময় দেখা যাচ্ছে জেনিটাল পার্ট রিলেটেড বা প্রাইভেট পার্টে কোনো ইস্যু হওয়া, কোনো সমস্যা হওয়া, ইউটিআই হওয়া, ইউরিনারি ইনফেকশন হওয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই কম্বিনেশন থেকে হয় বা হওয়ার কথা। এবার বলবো শনির 3 নম্বর দৃষ্টি সিংহ রাশি বা লগ্নের 9 নম্বর ঘরে পড়ছে। তো খুব স্বাভাবিকভাবে 9 নম্বর ঘর অ্যাক্টিভ হচ্ছে। তো সিংহ রাশি বা লগ্নের 9 নম্বর ঘর অ্যাক্টিভেশনে কী কী রেজাল্ট সেটা এবার বলবো। তো সবার আগে 9 নম্বর ঘর থেকে আমরা যেটা দেখি লাক বা ফরচুন, একটা মানুষের ভাগ্য কতটা তার ফেভারে যাবে কি যাবে না।
বা একটা মানুষ কতটা ভাগ্যশালী সেটা কিন্তু আমরা 9 নম্বর ঘর থেকেই দেখি। তো একই রকমভাবে এখানে যেহেতু শনির দৃষ্টি রয়েছে এবং শনি বুঝতে হবে যে শনি কিন্তু প্ল্যানেট অফ জাস্টিস। তো বিগত 2022 থেকে বিশেষ করে সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা সৎ পেতে থেকেছেন, যারা সঠিক কাজ করেছেন, উচিত কাজ করেছেন, যেটা করা কর্তব্য সেটা করেছেন, তাদের জন্য কোনো সমস্যা না। তাদের জন্য আপকামিং ডেজ বা দিনে দিনে আরও উন্নতি বা ডেভেলপমেন্ট হবে। কিন্তু যারা ঠিক কাজ করেননি, অন্যায় করেছেন বা কোনো ভুল হয়েছে সেটা জেনে বা না জেনে, এখানে কিন্তু শনির এফেক্টের জন্য, 9th হাউস এফেক্টের জন্য কিছু প্রবলেম বা স্ট্রাগল ফেস করতে হবে। তো এরকম যদি কোনো ইস্যু থাকে একটু দেখিয়ে নেবেন এবং এই জিনিসগুলো কারেকশনের দরকার আছে আর কি। 2 নম্বর 9th হাউস থেকে মানি বা ফাইন্যান্সে দেখা হয়। তো আমরা সবাই জানি যে 2nd হাউস মেনলি মানি বা ফাইন্যান্সের ঘর। তো 9th কেন? 9th মানে দেখুন একটা যে কোনো মানুষকে লাকি বলা হয় বা লাক ফেভার করা, সেটা যে কোনো সেক্টরেই বা যে কোনো দিক দিয়েই হতে পারে। তো সুস্থভাবে বা স্বাভাবিকভাবে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য অর্থ বা মানির ভূমিকা অনস্বীকার্য আর কি, স্বীকার করতেই হবে আর কি। তো সেই জন্য ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়া, বেনিফিশিয়াল হওয়া, আপলিফমেন্ট হওয়া কেরিয়ারে, বেটার কিছু হওয়া, সেটাও কিন্তু ফাইন্যান্স দিয়ে অনেকটাই এক্সপ্লেন করা যায় বা অনেকটাই কিন্তু ওর মধ্যে আসে। তো সেই জন্য 9th হাউসের ইফেক্ট সাটানোর জন্য একই রকম যারা আগে 22 থেকে 25-এর মধ্যে যারা ঠিক করেছেন, উচিত কাজ করেছেন, যা যথাযথ সে করেছেন, তারা ভালো রেজাল্ট পাবেন। যারা করেননি, যারা বেলাইন হয়েছেন বা কোনো ভুল হয়েছে, তাদের কিন্তু পানিশমেন্ট অথবা ইস্যু ফেস করতে হবে এবং এখানে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দরকার। 3 নম্বর একই রকম, এখানে 9th হাউস থেকে আমরা জানি ধর্ম বা রিলিজিয়ন দেখি আর কি। তো ধর্ম দেখুন একটু খুব ডিপ একটা সাবজেক্ট, স্বল্প পরিসরে বলা মুশকিল। শুধু এইটুকু বলি যে মানুষের জীবনে যে মেন উদ্দেশ্য আত্মিক উন্নতিকরণ বা লাইফ অ্যান্ড ডেথের সার্কেল থেকে যেটা রিলিজ পাওয়া বা মোক্ষ, সেটা কিন্তু এই 9th হাউস এবং 12th হাউসের কম্বিনেশনেই কিন্তু আমরা হয় বা দেখি আর কি। তো ধর্ম বলতে এখানে আরেকটাই মিনিং যেটা, সেটা হচ্ছে আমাদের যা করা উচিত সেটাই ধর্ম, যেটা কর্তব্য, যেটা রাইটফুল, যেটা অনেস্ট বা সততার সঙ্গে করতে হয় সেটাই ধর্ম। তো সেটা এবং তার সঙ্গে রিলিজিয়ান। তো এই রিলিজিয়ানের ক্ষেত্রে এটা যেটা ব্যাখ্যা এখানে আসছে, তো 22 থেকে 25-এর মধ্যে অনেকের মধ্যেই দেখা যাবে যে 22-এর আগে যাদের যেসব ফ্যামিলিতে আধ্যাত্মিক বা রিচুয়াল যেগুলো পুজো পাঠ বা আধ্যাত্মিক কানেকশন সেগুলো ছিল না, সেগুলো এখন দেখা যাবে বাড়িতে আত্মিক বা আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, পুজো পাঠ এবং একটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং যেখানে ছিল আগে থেকে সেখানে কিছু একটা প্রবলেম হবে। তো দিস ইজ দ্য কম্বিনেশন, যে কম্বিনেশন অনেকে নিজের ধর্ম চেঞ্জ করে। অনেকেই আছে দেখবেন একটা ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হন, সেটা যে কারণেই হোক, সেটা কিন্তু এই ফেজেই হয়। এবং একই সঙ্গে অন্য ধর্মের কোনো রিলেশনশিপে কেউ জড়িয়ে পড়া, অন্য ধর্মের কোনো রিলেশনশিপে বা অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে বা অন্য রিলিজিয়ানের কোনো মানুষের সঙ্গে, অন্য ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া, কানেকশন হওয়া, পার্টনারশিপ হওয়া, এই কম্বিনেশন থেকেই হয়। এই 3rd নম্বর পয়েন্টটা ধর্ম রিলিজিয়ান ভেরি ডিপ সাবজেক্ট, সেটা নেক্সট টাইম কখনো বলবো। এবং 4 নম্বর ঘর, এখান থেকে আমরা ক্যারেক্টারও দেখি। তো মানুষের মোরাল ক্যারেক্টার যেটা, সেটা 9th এবং 7th যদি কোনো ড্যামেজ থাকে, 9th যদি ভালো থাকে, কিন্তু ক্যারেক্টার সেখানে অনেকটাই সেভ করে দেয় বা সেখানে অনেক পজিটিভ কিছু থাকে বা দেখা যায় আর কি। তো এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। এবং এই 9 নম্বর ঘরের যে ক্যারেক্টার পয়েন্ট যেটা বলা হচ্ছে, এটা কিন্তু বিয়ের ক্ষেত্রে বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যেমন আমরা জটক বিচার করি, জটক বিচার করে অষ্টকূর বিচার করলেন বা অন্য কিছু করলেন, সেগুলো থেকে এই 9th হাউস দেখাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মেয়ে পক্ষর থেকে আর কি। তো কোনো মেয়েকে যখন কোনো পাত্রস্থ করা হয় আর কি, তো সেখানে অনেক চিন্তা, দুশ্চিন্তা, অনেক আনসার্টেনিটি থাকে আর কি। তো সেখানে এই 9th হাউসের ক্যারেক্টার বিচার করে কিন্তু
সুপাত্রস্থ হচ্ছে কি না সেটা কিন্তু খুব সহজভাবেই দেখা যায় এবং দেখা উচিত। এই পয়েন্টটা রিগার্ডিং ম্যারেজ একদমই ইগনোর করা উচিত না, এটা সবারই মাথায় রাখতে হবে। কারণ 7th হাউস রিলেটেড ইস্যু বা ভুল হতে পারে কোনো মানুষের আইদার জেন্ডারে, কিন্তু 9th হাউস যদি ভালো থাকে আলটিমেটলি সেগুলো কারেকশন হয়ে যায় এবং আলটিমেট রেজাল্টটা ভালো দেয়, এটা মাথায় রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট, বডি পার্টের মধ্যে যেহেতু এটা ব্যাক বা থাই আসছে, তো ব্যাক বা থাই পোর্শনে কোনো ইস্যু হওয়া, ব্যথা হওয়া, চোটাঘাত লাগা, কোনো ইনজুরি হওয়া বা রিলেটেড কোনো ব্যথা বা যে কোনো ফিজিক্যাল ইস্যু এই ফেজে হতে পারে আর কি। এবার সিংহ রাশি বা লগ্নের বৃহস্পতির সাপেক্ষে এই বছর 2025 কেমন যাবে সেটা বলবো। তো বৃহস্পতি দৃষ্টি দ্বারা সিংহ রাশি বা লগ্নে 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর অ্যাক্টিভেট করেছে। তো একে একে প্রত্যেকটা ঘরের কী ইফেক্ট বা কী ফলাফল দেবে সেটা এবার বলবো। তো বৃহস্পতি যেহেতু সিংহ লগ্ন বা রাশির 2 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি দ্বারা, তো 2025 কেমন যাবে বা কী কী অ্যাক্টিভেট করবে সেগুলো বলবো আর কি। তো এটা কিন্তু 2024-2025 দুটো সালের জন্যই অ্যাপ্লিকেবল হবে। তো প্রথম পয়েন্ট যেটা ফাইন্যান্স মানি অ্যাকাউন্ট, তো আর্থিক বৃদ্ধি পাওয়া, অর্থের জায়গাটা কিছু না কিছু বেটারমেন্ট হওয়া, নতুন আর্নিং আসা বা আর্থিক কন্ডিশন বেটার হয় এবং 2 নম্বর ঘরের মধ্যে যেহেতু আপনার অর্নামেন্টস, সোনা দানা, কস্টলি আইটেম আসছে, তো সেসব রিলেটেড কিছু হওয়া বা অ্যাসেট তৈরি হওয়া কিন্তু এই কম্বিনেশন থেকেই হয়। এবং 2 নম্বর বিজনেস বা ইনভেস্টমেন্ট, যেহেতু ফাইন্যান্স 2 নম্বর ঘর থেকে আমরা ফাইন্যান্স দেখি, তো যারা বিজনেস করতে চাইছেন সেখানে ইনভেস্টমেন্ট করা, উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস হয় না মোস্ট অফ দ্য ক্ষেত্রে। তো সেই জন্য বিজনেসের জায়গায় ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টমেন্টের সুযোগ আসা বা ইচ্ছা হওয়া এই কম্বিনেশন থেকেই হয় বা এই ধরনের কম্বিনেশনে অ্যাক্টিভেট হয়। 3 নম্বর যেহেতু লাইফ স্প্যান অফ পার্টনার লিখেছি, তো এটা যেহেতু 7 নম্বর ঘরের 8 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর থেকে যেহেতু আমরা ডেথ দেখি বা লাইফ স্প্যান দেখি আর কি, তো পার্টনারের এই জায়গাটা বা লাইফ স্প্যান নিয়ে কিছু ইস্যু হতে পারে, হেলথ ইস্যুস হতে পারে, কিডনি বা গাইনির কোনো ইস্যু হতে পারে। তো এই জিনিসগুলো ট্রানজিট থেকে বা বর্ষফল থেকে এগুলো বলাটা যতটা যথাযথ নয় আর কি। পার্সোনাল চার্ট বা ব্যক্তিগত চার্টখানা এখানে কিন্তু শেষ কথা বলবে, যেখানে দশা এবং কম্বিনেশন পুরোটাই কিন্তু পার্সোনাল চার্টে ম্যাটার করে আর কি। 4 নম্বর পয়েন্ট থেকে আমরা এখানে 2 নম্বর ঘর থেকে ফেস, আই, টিথ, মাউথ, ইয়ার এই পোর্শনগুলো আসছে আর কি। তো নিজের বা ক্লোজ ওয়ান্সের এই ধরনের কোনো ইস্যু ফেস করা, এইসব জায়গাতে কোনো প্রবলেম হওয়া, চোখে ইস্যু হওয়া, ফেসে কোনো দাগ হওয়া বা দাঁতে, কানে ইত্যাদি জায়গায় ইস্যু হওয়া, হেলথ ইস্যুস হওয়া এই কম্বিনেশনে হয় আর কি। এবং 5 নম্বর ঘর থেকে আমি অ্যাফেয়ার বা রিলেশনশিপ পয়েন্টটা মেনশন করেছি। তো 2 নম্বর ঘর যেহেতু ফেস এবং 2 নম্বর ঘর থেকেই কথা বলা, তো একটা মানুষের প্রতি একটা মানুষ আকৃষ্ট হয় জেনারেলি হচ্ছে লুকস বা ফেস, এবং সেকেন্ড হচ্ছে কথা, মানুষটা কীভাবে কথা বলে, কতটা কথার মধ্যে হৃদয়োদ্গম আছে আর কি, সহমর্মিতা আছে, বা লুকস এবং কথা এইটাই কিন্তু মেনলি একটা মানুষকে আর একটা মানুষের প্রতি আকৃষ্ট করে এবং আকর্ষণ বা এই ব্যাপারটাই কিন্তু যে কোনো রিলেশনশিপের বেস। তো 2 নম্বর ঘর থেকে রিলেশনশিপ স্টার্ট হয়, 5 নম্বর ঘরে সেটা রিলেশনশিপ পূর্ণতা দেয় এবং 7 নম্বর ঘরে সেই রিলেশনশিপটা বিয়েতে যাবে কি না সেটা কিন্তু কনফার্মেশন করে। তো সেই রিলেশনশিপ, ম্যারেজ, অ্যাফেয়ার এটা হচ্ছে কম্বিনেশন অফ 2, 5 অ্যান্ড 7, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এই 2 নম্বর ঘরেই সিংহ রাশি বা লগ্নের কিন্তু ওখানে কেতু বসে আছে। তো এখানে কেতুর ইফেক্টটাও দেবে, যে কটা পয়েন্ট বললাম সব কটা পয়েন্টে যেখানে পজিটিভ সেগুলো কিন্তু ইজি হবে না, এবং কেতু যেহেতু সিক্রেট মেনটেন করে, তো সিক্রেট রিলেশনশিপ হওয়া, সিক্রেট ব্যাঙ্ক ব্যালেন্স হওয়া, সিক্রেট অ্যাকাউন্ট তৈরি করা বা ফাইন্যান্সের ব্যাপারে মানুষ একটু সিক্রেটিভ হয়ে যাওয়া বা সিক্রেট ওয়েতে আর্নিং হওয়া, এই কম্বিনেশন থেকেই কিন্তু হয়। এবং যেহেতু এই বিজনেস বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে যেহেতু কেতু বসে আছে, তো বিজনেস বা ইনভেস্টমেন্টের কোনো সুযোগ, ইচ্ছা বা অপরচুনিটিস যদি আসে, এখানে কিন্তু ব্যক্তিগত চার্ট, দশা এবং কম্বিনেশন ক্যালকুলেট করা বা অ্যাস্ট্রোলজার কনসালটেশন এখানে কিন্তু ম্যান্ডেটরি বা উচিত। তো বৃহস্পতি যেহেতু সিংহ লগ্নের
4 নম্বর ঘরকে অ্যাক্টিভেট করছে 7 নম্বর দৃষ্টি দ্বারা। তো 2025-এ সিংহ রাশির বৃহস্পতির 7 নম্বর দৃষ্টির জন্য কী কী ফল হবে সেটা বলবো। যেহেতু 4 নম্বর ঘর অ্যাক্টিভেট হচ্ছে, তো 4 নম্বর ঘরের মধ্যে হাউস, ফ্ল্যাট, ল্যান্ড কার্ড, তো নতুন বাড়ি হওয়া, জমি হওয়া, বাড়িতে রিনোভেশন হওয়া, বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়া, গাড়ি কেনা বা বাই সেল, কনস্ট্রাকশন, ডিসপুট সব ধরনের কানেকশন এই কম্বিনেশন হতে পারে বা সুযোগ আসবে। এবং বডি পার্টের মতো যেটা চেস্ট, লাংস, হার্ট, সাইকোলজিক্যাল এই ধরনের কোনো ইস্যু যদি থাকে সেইগুলোতে কিছু না কিছু বেটারমেন্ট হওয়া বা সেই রিলেটেড কোনো ইস্যু। তো নেম ফেম 4 নম্বর ঘর থেকে যেহেতু আমরা নেম ফেম বা সুনাম দেখি আর কি, সেক্ষেত্রেও কিছু সুবৃদ্ধি হওয়া বা কিছু বেটারমেন্ট হওয়া বা অ্যাক্টিভিটি হতে পারে বা হয়। এবং 4 নম্বর মাদার বা ফাদার ইন ল বলেছি, মা এবং শ্বশুর। তো 4 নম্বর ঘর থেকে যেহেতু এটা দেখা হয়, তো ওই বৃহস্পতির এখানে রিলেটিভদের ক্ষেত্রে অদ্ভুত একটা ব্যাপার আছে আর কি। সেটা হচ্ছে বৃহস্পতি কতটা অ্যাক্টিভ হয়েছে বা এর অ্যাক্টিভেশন পাওয়ার কতটা সেটা বোঝা যায় যখন যে রিলেটিভের ক্ষেত্রে পড়ছে, যেমন এখানে মা এবং শ্বশুর, দেখা যাবে তাদের ওজন বৃদ্ধি পাবে, মোটা হয়ে যাবেন এবং খাবার ইচ্ছা বা ফুড হ্যাবিটের যে কোয়ান্টিটি সেটা কিন্তু বেড়ে যাবে আর কি। যেমন এই একই হাউস, যেমন সিংহ লগ্ন বা রাশির বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেমন 2 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছিল, সেই জন্য দেখা যাবে সিংহ রাশির লগ্নের ফেসটা পাফি হয়ে গেছে, একটু ফুলে গেছে। সেই রকম যে 4 নম্বর ঘরে যখন দৃষ্টি দিচ্ছে মা বা শ্বশুরকে, এখানে ওয়েট বাড়িয়ে দেবে আর কি। আর একটা বৃহস্পতির অদ্ভুত ব্যাপার হচ্ছে, বৃহস্পতি যখন যেখানে অ্যাক্টিভেট হয় বা যে হাউসে ইফেক্ট দেয় আর কি, যদিও বৃহস্পতির শুভ গ্রহ, তবুও দেখা যায় সেই কম্বিনেশনে কিছু না কিছু নিউ ডিজিজ ডায়াগনোসিস হওয়া, নতুন কোনো রোগ ধরা পড়া এবং অনেক ক্ষেত্রে ফ্যামিলিতে কোনো ডেথ অথবা কোনো নেগেটিভ ইনসিডেন্টস বা ঘটনা কিন্তু এই ফেজের মধ্যে বৃহস্পতির প্রভাবের মধ্যে কিন্তু হয়। এই ক্ষেত্রে চার্টটা একটু দেখে নিয়ে ইম্পর্টেন্ট। 5 নম্বর এখানে অ্যাক্সিডেন্টও বলেছি। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আর কি 4th হাউসে, এক্ষেত্রে এই কন্ডিশনটা বা এই কম্বিনেশনটা পজিটিভ বলা যেতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবের জন্য খুব বড় কোনো অ্যাক্সিডেন্ট বা সিভিয়ার ইনজুরি বা সিভিয়ার ট্রমা বা খুব বাজে কিছু বা এক্সেসিভ খারাপ কিছু অ্যাক্সিডেন্ট বা নেগেটিভ কিছু হওয়ার কথা না, যদি না চার্টে বা ব্যক্তিগত চার্টে ওই ধরনের কোনো কম্বিনেশন এবং থ্রু দশা অ্যাক্টিভেশন থাকে। আদারওয়াইজ খুব বেশি প্রবলেম বা ইস্যু এক্ষেত্রে হবে না বা হওয়ার কথা নয়। এবং বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে যেহেতু সিংহ রাশি বা লগ্নের 6 নম্বর ঘর অ্যাক্টিভেট করছে, তো 2025-এ কী কী হবে সেটা বলবো। তো 6 নম্বর ঘর থেকে আমরা সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে ডিজিজ বা সিকনেস, যে কোনো ধরনের রোগ হওয়া, অসুস্থতা হওয়া কিন্তু 6 নম্বর ঘর থেকেই আমরা দেখি। তো হেলথ রিলেটেড যাই ইস্যু হোক, সেই রিলেটেড খুব বেশি সিভিয়ার না হওয়া বা সেই রিলেটেড কিছু হলেও সেগুলো সলভ হয়ে যায়, এই ঘর থেকেই দেখা হয় আর কি। এবং 2 নম্বর কোর্ট কেস, তো 6 নম্বর ঘর থেকে যেহেতু কোর্ট কেস দেখা হয়, তো বৃহস্পতির প্রভাবের জন্য অনেক সময় নিজের বা ক্লোজ ওয়ান্সের কাউকে কোর্ট রিলেটেড কোনো প্রসিডিং বা কোর্টে যাওয়া বা কোনো লিগাল কোনো ইস্যু হওয়া, এগুলো হতে পারে বা ফেস করতে হতে পারে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। যদিও যেহেতু এখানে বৃহস্পতির প্রভাব রয়েছে, খুব নেগেটিভ কিছু এক্ষেত্রে হবে না। 3 নম্বর এখানে আঙ্কেল এবং আন্টস, মামা বাড়ি, যেহেতু মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি, প্রত্যেকটা আঙ্কেল আন্টসই কিন্তু কিছুটা না কিছু 6 নম্বর ঘর থেকে বোঝা যায়। তো তাদের সঙ্গে কিছু তাদের হেল্প পাওয়া, তাদের সঙ্গে কিছু পজিটিভ হওয়া বা তাদের সঙ্গে কিছু পার্টনারশিপ হওয়া বা তাদের রিলেটেড কোনো ইস্যু নাইদার ওয়েতে কিন্তু এই সময় সম্ভব বা পসিবল। এবং বডি পার্টের মধ্যে যেহেতু লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন এই রিলেটেড ইস্যু পড়ছে আর কি পার্টগুলো, তো এই রিলেটেড ডিজিজ বা ইস্যু যদি কারো ফ্যামিলিতে থাকে, সেগুলো বেটার হওয়া, সলভ হওয়া, অনেক ক্ষেত্রে এই সময় ডায়াগনোসিসও হয় এই ধরনের রোগগুলো এই সময় আর কি, সেটাও হতে পারে আর কি। এবং এই জিনিসগুলো ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু এগুলো সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সবসময় যে নিজের ক্ষেত্রে হবে সেটা না, ক্লোজ ওয়ান্স, ক্লোজ রিলেটিভ যেটা, তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল। এবং 5 নম্বর পয়েন্ট থেকে আমরা যেটা 6 নম্বর ঘর থেকে সাবঅর্ডিনেটস বা সার্ভেন্টস, এটা বাড়ির কাজের লোক হোক বা অফিসে যারা কাজ করছেন তারা বা যারা ব্যবসা করছেন তাদের আন্ডারে যারা কাজ করছেন বা কর্মচারী, তো সেসব রিলেটেড ইস্যু কিন্তু 6 নম্বর ঘর থেকেই দেখি আর কি। তো 6 নম্বর ঘর থেকে যেহেতু বৃহস্পতির প্রভাবও রয়েছে আর কি, এবং বৃহস্পতির দৃষ্টি এখানটা মিক্স টাইপের, না খুব ভালো না খুব খারাপ, তো খুব বেশি এখানটা সিগনিফিকেন্ট কিছু নেই। তবে সাবঅর্ডিনেটস রিলেটেড যদি কোনো ইস্যু হয় বা প্রবলেম কিছু হয়, সেগুলো সলভ হয়ে যায় আর কি।
এবং 6 নম্বর ঘর থেকে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে এইচএস পাস করবেন, তারপর যেহেতু কেরিয়ার বা চয়েস করার অপশানটা থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই ফেজটা যেহেতু 6 নম্বর ঘর অ্যাক্টিভেট করবে এবং 6 নম্বর ঘর থেকেই আমরা মেডিকেল এডুকেশন এবং ল এডুকেশন, এই দুটো পার্ট যেহেতু আমরা মেনলি দেখি, তো যারা এই সিংহ রাশি বা লগ্নের মেডিকেল পড়তে চাইছেন বা ল রিলেটেড এডুকেশন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা বেটার কম্বিনেশন বলা যেতে পারে আর কি। আর একটা হচ্ছে 6 নম্বর ঘর থেকে আমরা দেখি হেল্পলেসনেস আর কি। তো এই সময় দেখা যায় অনেক অসহায় মানুষ বা যারা প্রবলেমে পড়েছেন, সমস্যায় পড়েছেন, তারা কিন্তু এই সময় প্রচুর মানুষ সিংহ রাশি বা লগ্নের কাছে তারা হেল্প চাইতে আসবেন বা হেল্প করতে হবে যে কোনো কারণেই হোক। তো 6 নম্বর ঘর অ্যাক্টিভেট হলে মানুষকে অ্যাডভাইজার হয়ে যেতে হয় আর কি, গাইড হয়ে যেতে হয় এবং হেল্প করার অপশন থাকে বা হেল্প করার মতন সিচুয়েশন তৈরি হয় বা অনেকে এসে চান আর কি। তো মেনলি এই পার্টগুলো থাকে আর কি। এবার সিংহ রাশির সাপেক্ষে রাহুর ইফেক্ট বলবো। তো রাহু যেহেতু সিংহ রাশি লগ্নের অষ্টম ঘর 8th হাউসে রয়েছে, তো তার ইফেক্ট কী হবে সেটা বলবো। ইফেক্টটা 2024-2025 দুটোতেই ধরতে হবে। তো 8 নম্বর ঘরের মধ্যে সবার আগে যেটা আসছে সেটা হচ্ছে ডেথ বা সাফারিং। তো 8 নম্বর ঘর থেকে ডেথ দেখা হয়, সাডেন ডেথ, আনটাইমলি ডেথ এবং সাফারিং হওয়া, লাইফে প্রবলেম হওয়া, কষ্ট হওয়া, এটা 8th হাউস থেকেই আমরা দেখি। তো রাহু যেহেতু সেখানে বসে আছে, তো আনলাইকলি কিছু হওয়া। যদিও এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো যে লাইফ অফ স্প্যান, আয়ু, এগুলো কিন্তু মেনলি চার্ট থেকেই দীর্ঘায়ু যোগ আছে কি না, দশা ইফেক্ট এবং অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, সেগুলো দেখার পরই জাজ করতে হয়। এই জিনিসটা কিন্তু ট্রানজিট বা গোচর থেকে দেখা খুব একটা যুক্তিসঙ্গত নয়, সেই জন্য এই পয়েন্টটা ইগনোর করতেই বলবো। 2 নম্বর, এর মধ্যে লটারি, শেয়ার মার্কেট, সাডেন গেন, তো এই পার্টগুলো পড়ছে। সাডেন গেনের মধ্যে সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, অথবা এখন বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন গেমিং যেখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট বা আর্থিক লেনদেনের ব্যাপার রয়েছে, সেই রিলেটেড ইনভলভমেন্ট বা সেই রিলেটেড অ্যাক্টিভিটিও কিন্তু এই কম্পিটিশন থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। তো সেই ব্যাপারে ইন্টারেস্টেড হওয়া বা অ্যাক্টিভিটি হতে পারে, সেটা কিন্তু আয়দারও হতে পারে, সেটা দেখে নিতে হবে। 3 নম্বর, 8 নম্বর ঘর থেকে যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি, অকাল্ট এবং সিক্রেট সব কিছু দেখি, তো অ্যাস্ট্রোতে ইন্টারেস্ট জাগা, ইনভলভ হওয়া, ফ্যামিলিতে রিলেটেড কেউ অ্যাক্টিভিটি হওয়া, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া, এই কম্বিনেশন থেকেই হয় আর কি। তো কম্বিনেশনটা যেহেতু রাহুর প্রভাবে হয়েছে, সেই জন্য অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করেন, তন্ত্রমন্ত্র করেন, এরকম কারোর সঙ্গে কানেকশন হওয়া বা কোনো নেগেটিভ এনার্জি পার্সনের সঙ্গে কানেকশন কিন্তু এই সময় অনেক সময় হয়, সে ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে বলবো। তো অকাল্ট বা আধ্যাত্মিক প্র্যাকটিস, কোনো রিচুয়াল, এইগুলো অনেক সময় নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে শুরু হয়। এবং সিক্রেট বলতে যে কোনো সিক্রেট, সেটা যেমন হতে পারে একই সঙ্গে কোনো সিক্রেট কাম আউটও হতে পারে, বেরিয়ে আসতে পারে, যেটা এতদিন সিক্রেট ছিল, কম মানুষে জানতো, সেটাও কিন্তু অনেক সময় এই সময় বেরিয়ে যায় বা সিক্রেট থাকে না। সিক্রেট রিলেশনশিপও এই কম্বিনেশন থেকে দেখা হয় আর কি। এবং বডি পার্টের মধ্যে রেকটাম, টেস্টিস, প্রোস্টেট, কিডনি এবং গাইনিটাও অ্যাড করব। এই রিলেটেড কোনো ইস্যু নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রেও অনেক সময় হয়। এবং এর সঙ্গে যেহেতু রেকটাম বললাম, তো রেকটামের সঙ্গে কানেক্টেড যে ডিজিজগুলো, যেমন পাইলস হওয়া, ফিস্টুলা হওয়া, রেকটাল ব্লিডিং হওয়া, রক্তপাত হওয়া, পায়খানার সঙ্গে রক্ত পড়া, তো এগুলো কিন্তু এই কম্বিনেশন থেকে হয় আর কি। এবং 5 নম্বর পয়েন্ট, আন্ডারগ্রাউন্ড ওয়েলথ। তো এটা সমসাময়িক মনে নাও হতে পারে, কিন্তু আমরা এই ধরনের প্রচুর ক্লায়েন্ট পাই। তো যেখানে এমন কোনো সোর্স থেকে টাকা পয়সা বা আর্থিক ইনভলভমেন্ট বা গেন হওয়া, যেখানে যে জিনিসগুলো খুব একটা কী বলবো, মানে প্রকাশ্য নয় আর কি, বা ইউজুয়াল নয় আর কি, যেটার মধ্যে সিক্রেট ব্যাপার থাকে, এমন অনেক কিছু আছে যেটা এখন এই মুহূর্তে বলছি না। তো সেই সব ব্যাপার থেকে টাকা পয়সা আসা, এবং অনেক সময় সেটা হচ্ছে এবং অনেক সময় এটা হয় যেটা উত্তরাধিকার সম্পত্তি পাওয়া, টাকা পয়সা পাওয়া, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া, এই কম্বিনেশন থেকেই হয় আর কি। এবং এই কম্বিনেশন থেকে যেটা হয়, যেটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়া, সম্পত্তি পাওয়া, সেই রিলেটেড ইস্যু, এবং সেটা পাওয়া হতে পারে, সেই রিলেটেড কোনো প্রবলেমও হতে পারে, সেটাও কিন্তু এই কম্বিনেশন থেকে হয়।
বা দেখা যায়। এগুলো বাদে 8th হাউসের আর যেগুলো বলবো সেটা হচ্ছে 8th হাউসে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 8th হাউস থেকে আমরা অনেক সময় ম্যারেজও দেখি। তো ম্যারেজ কখন দেখা হয়? যখন 1 নম্বর ঘর উইক থাকে। উইক বলতে সেটা ডিগ্রি ওয়াইজ হতে পারে, সেটা পজিশন অনুযায়ী হতে পারে, বা অন্য আরও কয়েকটা ফ্যাক্টর রয়েছে। সেই অনুযায়ী যদি দেখা যায় যে লগ্ন স্থান বা লগ্নপতি সেটা যদি উইক থাকে, তাহলে কিন্তু ফার্স্ট হাউস অ্যান্ড 7th হাউস 1 নম্বর এবং 7 নম্বর ঘরের কম্বিনেশনে তখন কিন্তু বিয়ে হয় না বা হওয়া সম্ভব হয় না। প্রেডিকশন করলেও সেগুলো ভুল হয়। তখন সবার আগে এই জাজমেন্টটা দরকার যে 1 নম্বর ঘর বেশি পাওয়ারফুল না 8 নম্বর ঘর বা 7 নম্বর ঘর। তো 7th এর সঙ্গে যদি 8 যদি পাওয়ারফুল হয়, তাহলে 8 নম্বরের কম্বিনেশন থেকেই কিন্তু বিয়ে হয়, বা 8 নম্বর ঘরের অধিপতি বা তার দশা অন্তর্দশা থেকেই কিন্তু ম্যারেজ হয় বা ম্যারেজের কানেকশনগুলো দেখা যায় বা কিন্তু হয়। সেই অনুযায়ী কিন্তু চার্টখানা খুব কেয়ারফুলি দেখা উচিত। এবং একই সঙ্গে 8 নম্বর ঘর থেকে যেহেতু সিক্রেট প্র্যাকটিস বা সিক্রেট রিলেশনশিপ যেমন হতে পারে, একই সঙ্গে এমন আনইউজুয়াল সাবজেক্ট যেমন পুরনো বা ওল্ড সাবজেক্ট, সেটা যেমন আপনার হিস্ট্রি হতে পারে, সেটা আপনার আর্কিওলজিক্যাল কিছু হতে পারে, সেটা আমাদের যে পুরাতন সনাতনী সিস্টেম সেই রিলেটেড ইন্টারেস্টেড, বা আকুপাংচার, রেইকি বা বিভিন্ন ধরনের হিলিং যেগুলো এসছে, যোগা, ইউনানি, আয়ুর্বেদা, এগুলো প্র্যাকটিসও বা রিলেটেড ইন্টারেস্টও কিন্তু 8th হাউস অ্যাক্টিভ হলে বা এই রিলেটেড অ্যাক্টিভিটি হলে কিন্তু এই সময় হয় আর কি। এবং অনেক সময় দেখা যায় 8th হাউস অ্যাক্টিভ হলে মানুষ অনেক সময় বাজে বা দুঃস্বপ্ন দেখে আর কি, অনেক ধরনের ভয় পায়, এমন লাইফে এমন কিছু ভয় বা এমন কিছু ফিয়ার আসে যেগুলো হয়তো খুব তার অস্তিত্ব নেই, সেগুলো রিয়েল না, তবু কিন্তু এই কম্বিনেশন সেটা হতে পারে, সেটা একটু দেখে নিতে হবে। তো একই সঙ্গে সিংহ রাশির বা লগ্নের 2nd হাউসে বা দ্বিতীয় ঘরে কেতুও রয়েছে বা কেতুর প্রভাব থাকবে, যদিও বৃহস্পতির দৃষ্টি ওখানে রয়েছে। তো 2nd হাউসের অ্যাক্টিভেশন অলরেডি আমি একবার বলেছি, তবু এখন সংক্ষেপে বলি। কেতুর ইফেক্টের জন্য এই যে মেনশন ফাইন্যান্স, অ্যাকাউন্ট, বিজনেস, ইনভেস্টমেন্ট, লাইফ স্প্যান এবং যে বডি পার্ট, ফেস, আই, টিথ, মাউথ, ইয়ার এবং রিলেশনশিপ, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু কনফিউশন হওয়া, কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হওয়া, বা কিছু না কিছু ইস্যু, স্ট্রাগল, হার্ডশিপ কিন্তু ডিউ টু কেতুর প্রেজেন্স হতে পারে বা হওয়ার কথা আর কি। এটা একটু দেখে নিতে হবে। তো অ্যাডভাইস সিংহ রাশি বা লগ্নের জন্য এটাই, ডিউ টু পজিশন অফ কেতু, এটা হচ্ছে কথাবার্তা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে বলতে হবে, খুব সাবধানে কথাবার্তা বলতে হবে। শুধুমাত্র কথাবার্তা বলার কারণে শত্রুতা তৈরি হতে পারে। যদি ফ্যামিলির ও রিলেটিভদের মধ্যে কারো ডেথ বা নেগেটিভ কিছু হয়, তাহলে এই ব্যাপারটা হবে না, আদারওয়াইজ হতে পারে। ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল যে কোনো ট্রানজ্যাকশনগুলো, টাকা পয়সার ধার দেওয়ার ব্যাপারগুলো, সেগুলোও কিন্তু কেয়ারফুলি করতে বলবো, টাকা আটকে যেতে পারে। এবং একই সঙ্গে মুখে বা ফেসের গ্লো কমে যাওয়া, কোনো মার্ক বা কাট তৈরি হওয়া, মুখের ভেতরে ইনফেকশন হওয়া, এই রিলেটেড ইস্যু হতে পারে। অনেক সময় অ্যানিম্যাল বাইট বা ইনসেক্ট বাইটও এই কম্বিনেশনে হয় আর কি। এবং তার সঙ্গে রিলেশনশিপের জায়গাটা খুব কেয়ারফুলি আমি দেখতে বলবো, কারণ এই সময় অনেক সময় এই কম্বিনেশনে ভুল রিলেশনশিপে বা ভুল সম্পর্কে মানুষ জড়িয়ে যায়, যেটা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো সেটা একটু দেখে নিতে হবে। তো ওভারঅল বাদবাকি যেটা যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেই জন্য ইস্যুগুলো খুব একটা আউট অফ কন্ট্রোল বা হাতের বাইরে বেরিয়ে যাবে না, তবু ব্যাপারগুলো একটু কেয়ারফুলি জাজ করতে হবে বা দেখতে হবে। তো শেষে এই কথাই বলবো, যারা দেখলেন এতক্ষণ পর্যন্ত তাদের আবার অসংখ্য ধন্যবাদ, এবং দেখতে থাকুন। যদি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে জানতে চান, বা কোনো পার্টিকুলার রাশির লগ্ন বা যে কোনো কম্বিনেশন বা কিছু ইস্যু যেগুলো নিয়ে যদি জানতে চান, তাহলে কমেন্টে জানান। সেগুলো নিয়ে পরবর্তীতে বা সময় অনুযায়ী ডিটেলসে বলার ইচ্ছা থাকলো। ধন্যবাদ।